Bismillahir Rahmanir Rahim. Welcome to the National University online class. আমি মোহাম্মদ আব্দুল মুত্তালেব, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। সাবজেক্ট অ্যাকাউন্টিং, প্রোগ্রাম মাস্টার্স টু প্রিলিমিনারি, কোর্স কোড 412505, নেম অফ দ্য কোর্স বিজনেস ফিনান্স, লেকচার নম্বর 5, টাইটেল অফ দ্য লেকচার Concept of Risk and Return. Chapter 5, Concept of Risk and Return. Learning Outcome, শিক্ষণ ফল। তাহলে আজকে যে লেকচার এখান থেকে আমরা শিখতে পারবো ঝুঁকি ও আয়ের মধ্যে আয়ের মৌলিক ধারণা সম্পর্কে জানতে পারবো, ঝুঁকির উৎস ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হবে, আর্থিক ঝুঁকি ও ব্যবসায়িক ঝুঁকির মধ্যে ধারণা দেওয়া হবে, ঝুঁকির ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হবে, ঝুঁকির পরিমাপ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে, সম্ভাবনা বিন্যাস, প্রত্যাশিত আয়ের হার, পরিমিত ব্যবধান ও ব্যবধানাঙ্ক নির্ণয় করা হবে, ঝুঁকির পোর্টফোলিও রিটার্ন সম্পর্কে আলোচনা হবে, কিছু ব্যবহারিক সমস্যা ও সমাধান আলোচনা হবে। আমরা এখন আজকের পাঠে যাই। ঝুঁকির সংজ্ঞা। অনিশ্চয়তা হতে যে ঝুঁকির সৃষ্টি হতে পারে তাই ঝুঁকি। অনিশ্চিত কারণে ক্ষয়ক্ষতি, আপদ বিপদ ও বা হারানোর সম্ভাবনাকে ঝুঁকি বলে। ভবিষ্যতে কী ঘটবে সেই সম্পর্কে কেউই নিশ্চিত বলতে পারে না বলেই ঝুঁকির সৃষ্টি হয়। আমরা একজন লেখকের উদ্ধৃতি দেব, জন জে হ্যাম্পটন এর মতে, রিস্ক মে বি ডিফাইন অ্যাজ দ্য লাইকহুড that the actual return from an investment will be less than that forecast return. অর্থাৎ বিনিয়োগের প্রকৃত আয় হতে পূর্বাভাসকৃত আয় কম হওয়াকে ঝুঁকি বলে। সুতরাং বলা যায় প্রতিকূল কোনো ঘটনা ঘটার সম্ভাবনাই হলো ঝুঁকি। কোনো বিনিয়োগ হতে প্রত্যাশিত আয় অপেক্ষা প্রকৃত আয় কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়। অর্থাৎ বিনিয়োগ হতে সম্ভাব্য আয়ের পরিবর্তনশীলতাকেই ঝুঁকি বলা হয়। তাহলে আমরা ঝুঁকি কাকে বলে শিখলাম। এবার আমরা শিখব ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্যের বিষয়। ঝুঁকি, অনিশ্চয়তা। সংজ্ঞা। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে বিশ্লেষণ করে ঘটা ও না ঘটার বিভিন্ন মানের যে প্রাক্কলিত মানের বিচ্যুতি নির্ধারণ করা হয় তখন ওই বিচ্যুতিকে ঝুঁকি বলা হয়। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে আবার নাও পারে, এরকম অবস্থাকে বলা হচ্ছে অনিশ্চয়তা। তথ্যের ভিত্তি। ঝুঁকি নির্ধারণের জন্য ঐতিহাসিক তথ্যের প্রয়োজন এবং ভবিষ্যৎ সম্পর্কে নির্ভুল বিশ্লেষণধর্মী প্রাক্কলন প্রয়োজন। অনিশ্চয়তা একটি ভাগ্যনির্ভর ধারণা যা কোনো তথ্যের মাধ্যমে প্রকাশ করা যায় না। পরিমাপের একক। ঝুঁকি পরিমাপের জন্য পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক ব্যবহার করা হয়। অনিশ্চয়তা পরিমাপ করা যায় না। অনিশ্চয়তা পরিমাপের কোনো একক নেই। পরিহারযোগ্যতা। ঝুঁকি যেহেতু গাণিতিক বিশ্লেষণ করা যায় সেহেতু ঝুঁকি পরিহারযোগ্য। অনিশ্চয়তা পরিমাপ করা যায় না এবং পরিহারও করা যায় না। আয়ের সাথে সম্পর্ক। আয়ের সাথে ঝুঁকি গ্রহণ করা হয়, তাই আয় ও ঝুঁকির মধ্যে সম্পর্ক বিদ্যমান। অনিশ্চয়তা পরিমাপ করা যায় না, তাই অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য নির্ণয় করলাম বা শিখলাম। এখন আসি আমরা ঝুঁকির উৎস। আমরা ঝুঁকি 3 ভাগে ভাগ করেছি এখানে: প্রাকৃতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক অনিশ্চয়তা, মানবিক অনিশ্চয়তা। প্রাকৃতিক অনিশ্চয়তার মধ্যে আছে বন্যা ও ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও জাহাজডুবি, মৃত্যু, জলোচ্ছ্বাস ও ঝড়, মহামারী। আর অর্থনৈতিক অনিশ্চয়তার ক্ষেত্রে 1 নম্বর ভোক্তা রুচি, 2 নম্বর মূল্যস্তর, 3 নম্বর অর্থনৈতিক অবস্থা, 4 নম্বর প্রযুক্তি, 5 নম্বর সরকারি নীতি প্রভৃতি পরিবর্তন। মানবিক অনিশ্চয়তা, যুদ্ধ ও দাঙ্গা, ডাকাতি ও চুরি, অর্থ আত্মসাৎ, হরতাল, ধর্মঘট, লুণ্ঠন, এইসব কারণে মানবিক অনিশ্চয়তার সৃষ্টি হয়।
তাহলে আমরা ঝুঁকির উৎসগুলো আমরা দেখলাম। এবার আমরা আলোচনা করব ঝুঁকির শ্রেণীবিভাগ। আমরা উপরে দেখতে পাচ্ছি ঝুঁকি 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো আর্থিক ঝুঁকি, 2 নম্বর হলো ব্যবসায়িক ঝুঁকি, 3 নম্বর হলো খাঁটি ঝুঁকি। তাহলে আর্থিক ঝুঁকি কাকে বলে? কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে ঋণ ব্যবহার করার ফলে উহা সুদসহ যথাযথ পরিশোধ সংক্রান্ত অনিশ্চয়তা দেখা দেয়, তাকে আর্থিক ঝুঁকি বলে। ঋণ গ্রহণ করে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করা হয়। তেমনি ঋণ ও সুদ পরিশোধের জন্য এই তাগিদের থেকেই আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। অর্থাৎ যদি আমরা আর্থিক কাঠামোতে যদি আমরা ঋণকৃত মূলধন ব্যবহার করি, সেই ঋণের আসল এবং সুদ পরিশোধের যে অনিশ্চয়তা দেখা দেয়, সেটাই হলো আর্থিক ঝুঁকি। আমরা 2 নম্বর ব্যবসায়িক ঝুঁকি কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে কারবারের কার্যক্রম পরিচালনার সাথে জড়িত ঝুঁকিকে ব্যবসায়িক ঝুঁকি বলে। যেমন প্রযুক্তি পরিবর্তন, প্রতিযোগিতামূলক বাজার, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভোক্তা রুচির পরিবর্তন ইত্যাদি কারণে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। তাহলে আমরা ব্যবসায়িক ঝুঁকি বলতে ব্যবসায়িক কার্যক্রমের ফলে যে ঝুঁকি সৃষ্টি হয়, আমরা এই কারণগুলো আমরা নিচে দেখলাম। খাঁটি ঝুঁকি, প্রাকৃতিক ও মানবিক অনিশ্চয়তা হতে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে খাঁটি ঝুঁকি বলে। বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, জাহাজ ডুবি, মৃত, জলোচ্ছ্বাস, ঝড়, যুদ্ধ, দাঙ্গা, ডাকাতি, চুরি ও অর্থ আত্মসাৎ, হরতাল, ধর্মঘট ইত্যাদির কারণে খাঁটি ঝুঁকির সৃষ্টি হয়। তাহলে খাঁটি ঝুঁকি আমরা মানবিক ও প্রাকৃতিক কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আমরা খাঁটি ঝুঁকি বলি। তাহলে আমরা ঝুঁকির শ্রেণীবিভাগ শিখলাম। এবার আসি ঝুঁকি, আর্থিক ঝুঁকি। তাহলে আর্থিক ঝুঁকি কাকে বলে? আমরা আগের স্লাইডে দেখলাম। কোনো ব্যবসায় প্রতিষ্ঠান মূলধন কাঠামোতে ঋণ ব্যবহার করার ফলে উহার সুদসহ যথাযথ পরিশোধ সংক্রান্ত অনিশ্চয়তা দেখা দেয়, তাকে আর্থিক ঝুঁকি বলে। ঋণ গ্রহণের ফলে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন হয়, তেমনি ঋণ ও সুদ পরিশোধের তাগিদ থেকে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। তাহলে এখানে আর্থিক ঝুঁকি সমান সমান কারবারি ঝুঁকি ইন্টু মোট মূলধন। তাহলে মোট মূলধনকে যদি আমরা ব্যবসায় কারবারি ঝুঁকি যে গুণ দেই, তাহলে আর্থিক ঝুঁকি পাব। আর্থিক ঝুঁকি হ্রাসের পদ্ধতি বা উপায়সমূহ। তাহলে বিমা ব্যবস্থার মাধ্যমে, 1 নম্বর বিমা ব্যবস্থার মাধ্যমে। তাহলে বিমা যদি করে থাকি তাহলে আমার আর্থিক ঝুঁকি হ্রাস হবে। বাজার বিশ্লেষণ, বাজারে যদি বিশ্লেষণ করি, বাজারে বিভিন্ন যে উপাদানগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে ঝুঁকি নির্ণয় করি, তাহলে ঝুঁকি হ্রাস করা সম্ভব। প্রাকৃতিক অনিশ্চয়তা দূরীকরণ, যে প্রাকৃতিক অনিশ্চয়তা যেগুলো থাকে, যেমন ধরেন গোডাউনে চুরি, তারপরে আগুন লাগা, তারপরে দুর্ঘটনা, এগুলো আমরা প্রাকৃতিক অনিশ্চয়তাগুলো দূর করতে পারলে আর্থিক ঝুঁকি হ্রাস করা সম্ভব। সময় ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ, যে সিদ্ধান্তটি আমরা ঝুঁকি সংক্রান্ত নিই না কেন, সেটা সময় নির্ধারিত সময়ে এটা গ্রহণ করতে হবে, তাছাড়া ঝুঁকি হ্রাস করা সম্ভব হয় না। মানবীয় অনিশ্চয়তা দূরীকরণ, মানবিক যে কারণগুলো ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে ঝুঁকি হ্রাস করা সম্ভব। পুঁজি সংরক্ষণ, তাহলে আমরা ব্যবসায় পুঁজি যদি আমরা সংরক্ষণ করতে পারি ভালোভাবে, হ্যাঁ, পুঁজির থেকে যেন পুঁজি কমানো না কমে সংরক্ষণ হয়, মজবুত হয়, তাহলে ঝুঁকি হ্রাস করা সম্ভব। শ্রমিকদের সহযোগিতা, অনেক সময় শ্রমিকদের সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন। এই শ্রমিকরা যদি সহায়তা করে তাহলে ঝুঁকি অনেকাংশেই হ্রাস করা সম্ভব। তাহলে আর্থিক ঝুঁকি হ্রাসের পদ্ধতি আমরা শিখলাম। এবার শিখব ব্যবসায়িক ঝুঁকি। তাহলে ব্যবসায়িক ঝুঁকি কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে কারবারের কার্যক্রম পরিচালনার সাথে জড়িত ঝুঁকিকে ব্যবসায়িক ঝুঁকি বলে। প্রযুক্তি পরিবর্তন, প্রতিযোগিতামূলক বাজার, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভোক্তা রুচি পরিবর্তন ইত্যাদি কারণে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। তাহলে ব্যবসায়িক ঝুঁকি হ্রাসের পদ্ধতি বা উপায়সমূহ। সঠিক সিদ্ধান্ত গ্রহণ, তাহলে যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাহলে আমাদের ব্যবসায়িক ঝুঁকিটা হ্রাস হবে। বিমা পলিসি গ্রহণ, ব্যবসায় বিভিন্ন পণ্য আছে, প্রোডাক্ট আছে, স্টোর আছে, এগুলোর বিমা পলিসি, নৌ বিমা, অগ্নি বিমা, এগুলো আমরা যদি আগে পলিসি গ্রহণ করি তাহলে ব্যবসায়িক ঝুঁকিটা হ্রাস হয়। পণ্যের বৈচিত্র্যকরণ, আমার বাজারে যদি পণ্যে 1টা বা 2টা পণ্য যদি থাকে, সেই পণ্যগুলো যদি আমরা বৈচিত্র্যকরণ করি, অর্থাৎ পণ্য লাইনে আরও প্রোডাক্ট যদি আমরা অন্তর্ভুক্ত করি, তাহলে এই ব্যবসায়িক ঝুঁকি, একটা প্রোডাক্টের ক্ষতি হলে
আরেকটা প্রোডাক্টে সেটা কভার হবে। বাজার গবেষক নিযুক্ত করা, তাহলে আমাদের প্রতিনিয়ত বাজারে গবেষণা করতে হয়, নতুন নতুন প্রযুক্তি, নতুন দক্ষ জনশক্তি এগুলো করতে হবে। গবেষক নিয়োগ করে আমরা বাজার ব্যবসায়িক ঝুঁকি হ্রাস করতে পারি। যথার্থ পূর্বানুমান, আমরা ঝুঁকির আগে যদি পূর্বানুমান করি যে ঝুঁকিটা কোন কোন ক্ষেত্রে হবে, সেই অনুযায়ী যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি তাহলে ঝুঁকি হ্রাস করা সম্ভব। সম্পর্কে উন্নতি, এখানে সম্পর্ক বলতে মালিকদের সাথে শ্রমিকদের সম্পর্ক অথবা কারবারের সাথে অন্যান্য তৃতীয় পক্ষের সম্পর্ক, এই সম্পর্কগুলো যদি উন্নয়ন করা যায় তাহলেই ঝুঁকি হ্রাস করা সম্ভব। কারিগরি দক্ষতা অর্জন, ঝুঁকি হ্রাসের জন্য যেসব কারিগরি দক্ষতা আছে সেগুলো যদি অর্জন করা যায় তাহলে আমরা ঝুঁকি হ্রাস করতে পারি। এখন আমরা শিখব ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য। তাহলে পার্থক্যের বিষয় ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি। 1 নম্বর উৎস, উৎপাদিত পণ্যের চাহিদা বিভিন্ন কারণে হ্রাস পেলে এই ঝুঁকির উদ্ভব হয়। তাহলে ব্যবসায়িক ঝুঁকিটা হলো পণ্যের চাহিদা যদি অনেক সময় হ্রাস পায় তাহলে এই ঝুঁকি উদ্ভব হয়। কারবার প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে ঋণকৃত মূলধনের পরিমাণ বেশি থাকলে এই ঝুঁকির উদ্ভব হয়। তাহলে এটা পণ্যের জন্য হয়, আর এটা হলো আর্থিক কাঠামোতে ঋণকৃত মূলধনের কারণে এই আর্থিক ঝুঁকিটা সৃষ্টি হয়। পরিহার, ব্যবসায় পরিচালনার নীতি নির্ধারণ ও দক্ষ পরিচালনার মাধ্যমে এই ঝুঁকি হ্রাস করা যায়। আর আর্থিক ঝুঁকি কারবারি প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে পরিবর্তনের মাধ্যমে এই ঝুঁকি পরিহার করা যায়। নির্ভরশীলতা, ব্যবসায়িক ঝুঁকি বিনিয়োগ পরিকল্পনার উপর নির্ভরশীল, আর্থিক ঝুঁকি মূলধন কাঠামোর উপর নির্ভরশীল। তাহলে এটা বিনিয়োগ পরিকল্পনার উপর নির্ভরশীল, আর এটা আর্থিকটা হলো মূলধন কাঠামোর উপর নির্ভরশীল। নির্ধারক, ব্যবসায়িক ঝুঁকি শুধুমাত্র বিনিয়োগ নীতি দ্বারা নির্ধারণ করা হয়। আর্থিক ঝুঁকি প্রতিষ্ঠানের নিয়োগ নীতি ও মূলধন কাঠামো উভয়ের দ্বারা নির্ধারিত হয়। নিয়ন্ত্রণ, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের দ্বারা ব্যবসায়িক ঝুঁকি নিয়ন্ত্রিত হয়। এটা ব্যবসায়িক ঝুঁকিটা কারবারের মালিক ও কর্মচারী দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রিত হয় বিনিয়োগকারী মূলধন কাঠামোর পরিবর্তন দ্বারা আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রিত হয়। সম্পর্ক, ব্যবসায়িক ঝুঁকি পরিচালনা লিভারেজ এর সাথে সম্পৃক্ত, আর আর্থিক ঝুঁকি আর্থিক লিভারেজের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা দেখতে পারলাম যে এটা পরিচালন লিভারেজ, অর্থাৎ কারবারের যে খরচগুলো হয় সেই খরচগুলো বহন করার ক্ষমতাকে পরিচালন লিভারেজ বলা হয়। আর আর্থিক লিভারেজ বলা হয় ঋণকৃত মূলধনের পরিশোধ এবং সুদ পরিশোধ করার যে ঝুঁকি সেটাকে বলা হয় আর্থিক লিভারেজ। সেই আর্থিক লিভারেজের সাথে এই আর্থিক ঝুঁকি সম্পৃক্ত, আর এটা পরিচালন লিভারেজের উপর সম্পৃক্ত। এবার আমরা শিখব ঝুঁকি ব্যবস্থাপনা। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা কি? ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকি অনুধাবন ও পরিমাপকরণকে ঝুঁকি ব্যবস্থাপনা বলে। পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা গ্রহণ করে আর্থিক ঝুঁকি হ্রাস করাই হলো ঝুঁকি ব্যবস্থাপনা। ঝুঁকি কমানোর জন্য যতগুলো কার্যাবলী আছে সেটাকে বলা হচ্ছে অনুধাবন এবং পরিমাপ। এগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি সেটাকেই বলা হচ্ছে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব, আমরা ঝুঁকি ব্যবস্থাপনা কেন করব, একটা প্রতিষ্ঠানে ঝুঁকি পরিকল্পনার কি কি গুরুত্ব বা প্রয়োজনীয়তা থাকতে পারে সেটা আমরা আলোচনা করব। 1 নম্বর, সঠিক পরিকল্পনা প্রণয়ন। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা করলে তাহলে আমরা পরিকল্পনা প্রণয়নটা সহজ হয়। এই জন্য আমাদের ঝুঁকি ভবিষ্যতে আমরা কি করব তার আগেই পরিকল্পনা করা, এটাকে বলা হয় পরিকল্পনা, আগেই পূর্বাভাস করা। তাহলে এটা ঝুঁকি ব্যবস্থাপনায় সাহায্য করে। ঝুঁকি হস্তান্তর অর্থাৎ বীমাকরণ, আমরা যদি বিমা করি তাহলে ঝুঁকিটা হস্তান্তর হয়। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ঝুঁকি হস্তান্তর করতে পারি। অস্তিত্ব রক্ষা, কারবারের অস্তিত্ব রক্ষায় ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারবার যদি টিকে না থাকে কোনো পক্ষে টিকবে না। এই জন্য কারবারের অস্তিত্ব রক্ষা করা ঝুঁকি ব্যবস্থাপনার অন্যতম গুরুত্ব রয়েছে। ঝুঁকি পরিমাপ, তাই ঝুঁকি ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি পরিমাপ করা। এখানে বিভিন্ন প্রকার ঝুঁকি আছে, সেই ঝুঁকিগুলো পরিমাপ করে সেগুলোর মাত্রা নির্ধারণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।
5 নম্বর প্রত্যাশিত মুনাফা অর্জন। কারবারে প্রত্যাশিত মুনাফা অর্জন করতে গেলে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা সম্বন্ধে জানতে হবে, তাহলে আমাদের কারবারে প্রত্যাশিত মুনাফা অর্জন করা সম্ভব। প্রতিরোধমূলক ব্যবস্থা, ঝুঁকি যেন না আসতে পারে সে আগেই আমরা প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা নিতে পারি, সেফটি সিকিউরিটি আমরা গ্রহণ করতে পারি, সেগুলো দ্বারা ঝুঁকি মিনিমাইজ হয়। এর ফলে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে ওঠে। ফটকা ঝুঁকি হ্রাস, হঠাৎ করে একটা ঝুঁকি আবির্ভাব হলো, সেই ঝুঁকি ব্যবস্থাপনা থাকলে সেই ঝুঁকিগুলো হ্রাস করা সম্ভব। অবীমাকরণ রোধ, মানে অনেক সময় দেখা গেলো আমরা বিমা করি না, তাহলে এই অবীমাকরণ রোধ করে ঝুঁকি ব্যবস্থাপনা। ক্রমবর্ধমান জটিলতা হ্রাসকরণ, অনেক সময় কারবার প্রতিষ্ঠানে একটা জটিলতা দেখা দিলে ওটার থেকে আরেকটা হয়। এই ক্রমবর্ধমান জটিলতা হ্রাসকরণের জন্য ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগ সিদ্ধান্ত, আমরা যখন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করি তখন এই ঝুঁকি ব্যবস্থাপনার উপর গুরুত্ব রয়েছে। ঝুঁকি দেখেই আমরা বিভিন্ন প্রকল্পে আমরা বিনিয়োগ করি, সুতরাং বিনিয়োগ করার আগে ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করতে হয়। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব আমরা শিখলাম। এবার শিখব আয় উপার্জন কি এবং কিভাবে এটা পরিমাপ করব। তাহলে আয় উপার্জন কি? একটি নির্দিষ্ট বিনিয়োগ থেকে প্রতি বছর শতকরা যে হারে আয় আসে তাকে রিটার্ন বলে। মূলত রিটার্ন হচ্ছে বিনিয়োগ থেকে প্রাপ্ত নগদ সুবিধা সহ বর্ধিত বাজার মূল্যের সমষ্টি। অর্থাৎ আমরা যেখানে বিনিয়োগ করি সেখান থেকে যে আয় আসে সেই বিনিয়োগ এবং আয়ের শতকরা প্রকাশই হলো রিটার্ন। তাহলে এটি বিনিয়োগ থেকে নগদপ্রাপ্ত সুবিধা বর্ধিত বাজার মূল্যের সমষ্টি। তাহলে এখানে সূত্র আমরা আর সমান সমান D1 প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইন্টু 100। তাহলে আমরা এখানে যেটা আমরা নির্ধারণ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে আর সমান সমান রেট অফ রিটার্ন, D1 সমান সমান ক্যাশ ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, P1 সমান সমান এখানে হলো এই বছরের শেষে মুনাফা কত সেটার পরিমাণ হলো D1, P1 হলো মার্কেট প্রাইস অফ দ্য অ্যাসেট অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। আমাদের কারবারের সম্পদ মানে শেয়ার প্রাইস বছরের শেষে কত সেটা হলো P1, মার্কেট প্রাইস অফ অ্যাসেট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। বছরের শুরুতে আমাদের সম্পদের মূল্য কত সেটা হলো P0। তাহলে এইভাবে আমরা আর এর মান আমরা বের করতে পারি। এখন আমরা একটি বাস্তব উদাহরণের মাধ্যমে এটা শিখব। প্রবলেম, মিস্টার এ পারচেজ 100 শেয়ার অফ কমন স্টক ফর টাকা 40,000 প্লাস টাকা 1,000 কমিশন ইন এ সিঙ্গেল ইয়ার। হি সেল দ্য স্টক ফর টাকা 45,000 less a 1,000 commission. During the year, he received টাকা 2,500 in dividend. What was the rate of return? এখানে সলিউশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা আর এর মান বের করব। D1 এখানে আমরা ডিভিডেন্ড হচ্ছে 2,500 টাকা, P1 45,000 থেকে 1,000 বাদ দিলে হবে 44,000, আর P0 হলো 40,000 প্লাস 1,000 সমান সমান 41,000। তাহলে আমরা মান বসালে পারলাম 2,500 যোগ 44,000 মাইনাস 41,000 ভাগ 41,000 গুণ 100। তাহলে আমরা 13.41%। তাহলে এটা আমরা পাইলাম তাহলে আর এর মান। তাহলে এখান থেকে আমরা এই উদাহরণে আমরা দেখছিলাম যে 100টা শেয়ার কমন স্টক বাজারে 40,000 টাকাতে আমরা কিনছি, কেনার সময় 1,000 টাকা কমিশন। তাহলে মোট P0টা হচ্ছে 41,000, 40,000 যোগ 1,000, আর বিক্রি করার সময় 1,000 খরচ হয়েছে, এই জন্য 1,000 বাদ গেছে 44,000, আর বছর শেষে ডিভিডেন্ড হলো 2,500। তাহলে আমরা এইভাবে আর এর মান বের করতে পারি। এখন ঝুঁকি পরিমাপের পদ্ধতি। ঝুঁকি পরিমাপের বিভিন্ন পদ্ধতি রয়েছে। 1 নম্বর সংবেদনশীলতা বিশ্লেষণ, সেন্সিটিভিটি অ্যানালাইসিস। প্রতিষ্ঠানে বিনিয়োগের সাথে সম্পৃক্ত স্পর্শকাতর বিষয় যেমন নগদ প্রবাহ, বিক্রয় পরামর্শ, বিক্রয় মূল্য, পণ্যের চাহিদা, খরচের পরিবর্তন, এর যে কোনো একটি উপাদান পরিবর্তন হলে নিট বর্তমান মূল্যেরও পরিবর্তন হবে।
যে প্রক্রিয়ার মাধ্যমে এই মাত্রা পরিমাপ করা হয় তাকে সংবেদনশীলতা বিশ্লেষণ বলে। তাহলে সংবেদনশীলতা বিশ্লেষণ করেও আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি। খ নম্বর, সম্ভাবনা বিন্যাস, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কোনো ঘটনার অনুকূল উপাদানের পরিমাপের ভিত্তিতে তা ঘটা বা না ঘটার মান নির্ণয় করাই হলো সম্ভাবনা বিন্যাস। যদি কোনো ঘটনা নিশ্চিত ঘটবে এমন হয় তবে তার সম্ভাবনা হবে 1, আর ঘটনা ঘটবে না এমনটা হলে তার সম্ভাবনা হবে 0। সুতরাং সম্ভাবনার মান সবসময় 0 থেকে 1-এর মধ্যে হয়। তাহলে আমরা সম্ভাবনার মাধ্যমে ঝুঁকি আমরা পরিমাপ করতে পারি। সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে হয়। বিনিয়োগের ঝুঁকি পরিমাপের ক্ষেত্রে পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করতে পারি। তাহলে 1 নম্বর হলো প্রত্যাশিত মান, এক্সপেক্টেড ভ্যালু, আমরা এটা পরে আলোচনা করব। 2 নম্বর পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। 3 নম্বর হলো ব্যবধানাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে আমরা এগুলো এখন শিখব। 1 নম্বর প্রত্যাশিত মান, এক্সপেক্টেড ভ্যালু। তাহলে শেয়ার বাজারে তালিকাভুক্ত ও লেনদেনযোগ্য সকল সিকিউরিটির গড় আয়কে বাজার পোর্টফোলিও রিটার্ন বলে। যেসব সিকিউরিটির সমন্বয়ে পোর্টফোলিও গঠিত হয় তাদের গুরুত্বপূর্ণ গড় আয়কে পোর্টফোলিও রিটার্ন বলে। এই রিটার্নটার সূত্র হলো ER সমান এখানে R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2 প্লাস ডট প্লাস RN প্লাস RN। তাহলে এখানে এক্সপেক্টেড রিটার্ন আর এটা হলো পোর্টফোলিও। এভাবে যদি গুণ দিই তাহলে এটা 1 ইয়ারে, এটা 2 ইয়ারে, এভাবে N ইয়ার পর্যন্ত চলবে। সূত্রটিকে যদি আমরা সংক্ষিপ্ত আকারে লেখা যায় তাহলে ER সমান সামেশান আপার হলো N, লোয়ার হলো I সমান 1 RJ PJ, মানে RJ PJ মানে R এর মান 1 থেকে N পর্যন্ত, পির মান হবে PI থেকে N পর্যন্ত, 1 2 3 N পর্যন্ত। তাহলে এখানে আমরা হোয়ারে দেখি, হোয়ার ER সমান এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, R সমান এক্সপেক্টেড রেট অফ সিকিউরিটি, P সমান প্রপোর্শন অফ ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটি। তাহলে এভাবে আমরা সূত্রটা বিশ্লেষণ করতে পারি, আয় নির্ণয় করতে পারি। তাহলে আমরা আয় নির্ণয় করে দেখি কিভাবে পাই। তাহলে এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, দ্য শেয়ার অফ এ কোম্পানি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং অ্যান্টিসিপেটেড রিটার্ন উইথ অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটিস। তাহলে প্রবাবিলিটিস এখানে দেওয়া আছে, নাম্বার 1 2 3 4 5, রিটার্ন দেওয়া আছে 10%, 12%, 15%, 20%, 25%। প্রবাবিলিটি দেওয়া আছে 0.1, 0.2, 0.3, 0.15, 0.25। তাহলে প্রবাবিলিটি মান সব যোগ করলে একের মধ্যে হতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন সলিউশন। তাহলে ER সমান ER হলো এক্সপেক্টেড রিটার্ন, R1 মানে রিটার্ন 1, P1 প্রবাবিলিটি 1 প্লাস R2 মানে 0.12 ইন্টু P2 0.2। এভাবে আমরা এই পর্যন্ত নির্ণয় করলাম। তাহলে এখন সূত্রের মানটা আমরা বসাই দিলাম। তাহলে 0.10 ইন্টু 0.10, এটা ইন্টু এটা। দ্বিতীয় বছর যায় হবে 0.12, 0.20। তৃতীয় বছর হবে 0.15 ইন্টু 0.30। তৃতীয় বছর যায় হবে 0.20 ইন্টু 0.15। ফিফথ ইয়ারে যায় হবে 0.25 ইন্টু 0.25। তাহলে এগুলো আমরা যোগ করলে আমরা পাইলাম 16.5। তাহলে এক্সপেক্টেড রিটার্ন আমরা পাইলাম 16.5। তাহলে এইভাবে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারি। এখন আমরা শিখব পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। গড় হতে কোনো নির্বাচনের রাশিগুলোর পার্থক্যের বর্গফলের সমষ্টি রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার বর্গমূলকে ওই নির্বাচনের পরিমিত ব্যবধান বলে। পরিমিত ব্যবধান স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা ওই পরিসংখ্যানে শিখেছি যে কোনো রাশির মূল রাশি থেকে ওই রাশির গড় মানের পার্থক্যের বিয়োগফলের বর্গের সমষ্টিকে আমরা বলি পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধানের বৈশিষ্ট্য,
তাহলে 1 নম্বর হলো পরিমিত ব্যবধানের মান মূল বিন্দুর অবস্থানের উপর নির্ভরশীল নয়, কিন্তু মাপনীর উপর নির্ভরশীল। তাহলে এটা পরিমিত ব্যবধানের মান সবসময় মূল বিন্দুর অবস্থানের উপর নির্ভর করে না, মাপনীর উপর নির্ভর করে, মানে কল্পিত গড়ের উপর নির্ভর করে। 2 নম্বর, মূল ও গড়ের পার্থক্যের বর্গই হচ্ছে পরিমিত ব্যবধান। মূল মানে ওই তথ্য সিরিজের যে তথ্যগুলো থাকে সেটা, আর গড়ের পার্থক্য মানে কল্পিত গড় এই বা প্রকৃত গড়। এই গড়ের যে পার্থক্য, গড় হতে ওই মূল সংখ্যার পার্থক্যের বর্গই হচ্ছে পরিমিত ব্যবধান। 3 নম্বর, একই জাতীয় 2 বা ততোধিক সংখ্যক সারির সম্মিলিত পরিমিত ব্যবধান নির্ণয় করা যায়। অর্থাৎ সিরিজ যদি 2টা 3টা হয় সেই ক্ষেত্রেও আমরা পরিমিত ব্যবধান বের করতে পারি। পরিমিত ব্যবধান নির্ণয়ে তথ্য সারির প্রতিটি মানকে বিবেচনায় আনতে হয়। তাই তথ্য সারির প্রতিটি মানকে বিবেচনা করে পরিমিত ব্যবধান নির্ণয় করা হয়। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো শিখলাম পরিমিত ব্যবধানের। এবার আমরা শিখব পরিমিত ব্যবধান নির্ণয় কীভাবে নির্ণয় করতে পারি। প্রথমে 1 হলো অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতি। সূত্রে স্ট্যান্ডার্ড ডিভিশন সমান সমান √ সামেশন x স্কোয়ার ডিভাইডেড n মাইনাস সামেশন x ডিভাইডেড n পাওয়ার n। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ডিভিশন, সামেশন হলো স্ট্যান্ডার্ড ডিভিশন, x হলো ভ্যালু অফ ডাটা, n হলো নাম্বার অফ ডাটা। তাহলে এখানে আমরা একটা টেবিলে দেখতে পাচ্ছি মান দেওয়া আছে x। এটা অবিন্যস্ত তথ্যর ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতি। আমরা প্রত্যেকটারই প্রত্যক্ষ পদ্ধতি শুধু শিখছি। এখানে তথ্যটা দেওয়া আছে 5, 8, 6, 9। তাহলে এগুলো আমাদের সামেশন x হচ্ছে 28, এই করা যোগফল। আর এখানে n বড় হাতে দেওয়া আছে, n এর মান হলো 4টা। যেহেতু অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে নাম্বার অফ সিরিজ, তাহলে 1, 2, 3, 4। তাহলে এই 4টা তথ্য আছে, তাহলে n এর মান হবে 4। আর x স্কোয়ার করছি, তাহলে এটা 5-এর স্কোয়ার, 5-এর বর্গ করলে স্কোয়ার করলে হবে 25, 88 64, 6 36, 9 81। তাহলে সামেশন x স্কোয়ার সমান সমান 206। তাহলে আমরা এখন এই সূত্রের মান বসাই। সামেশন সমান সমান সিগমা সমান সমান √ সামেশন x স্কোয়ার ডিভাইডেড n মাইনাস সামেশন x ডিভাইডেড n পাওয়ার 2 সমান সমান 206 ভাগ, এখানে সামেশন x স্কোয়ার মান 206 ভাগ 4 মাইনাস সামেশন x এর মান 28 ভাগ 4 পাওয়ার 2। তাহলে এবার মান বের করলে 1.58। তাহলে আমরা মান পাইলাম। এরপরে আমরা 2 নম্বরে শিখব বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে সিগমা সমান সমান √ সামেশন fx স্কোয়ার ডিভাইডেড n মাইনাস সামেশন fx ডিভাইডেড n পাওয়ার n। এখানে বিচ্ছিন্ন চলকটা হলো একটা, সব মান থাকবে না, কিন্তু এখানে থাকবে। আগেরটা যেমন সব মান ছিল না, এটা তো থাকবে না, কিন্তু এখানে গণসংখ্যা থাকবে। তাহলে আমরা এখানে সিগমা সমান সমান স্ট্যান্ডার্ড ডিভিশন, x সমান সমান ভ্যালু অফ ডাটা, f সমান সমান ফ্রিকোয়েন্সি, n সমান সমান টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এখানে টেবিলে দেখতে পাচ্ছি মার্ক, কয়েকজন স্টুডেন্ট মার্ক দেওয়া আছে 5, 10, 15, 20। আর নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে 5, 7, 10, 8। তাহলে fx করলে আমাদের এটা fx মানে এটা x এবং f গুণ করলে এটা হবে, আর টোটাল x হচ্ছে 405। x স্কোয়ার করলে এটা হবে সামেশন f স্কোয়ার, মানে এই f আর স্কোয়ার গুণ দিলে আমাদের এটা হবে সামেশন f স্কোয়ার সমান সমান 6275। তাহলে সূত্রের মান বসালে আমরা পাবো সিগমা সমান সমান √ সামেশন fx স্কোয়ার ডিভাইডেড n মাইনাস সামেশন fx ডিভাইডেড n। এখানে n হলো ছোট হাতের, আগের সূত্রে ছিল বড় হাতের। তাহলে এখানে ছোট হাতের হওয়ার কারণ হলো এই ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সির যোগফল হলো n এর মান। আর আগের n ছিল 1, 2, 3, 4। এই যে তথ্যগুলোর মোট সংখ্যা দ্বারা আমরা সংখ্যা গুণে আমরা বের করেছি। তাহলে এইভাবে আমরা বের করলাম। বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনের মান বের করলাম। এবার আমরা পড়ব অবিরত তথ্যের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতি। সিগমা সমান সমান √ সামেশন fd স্কোয়ার ডিভাইডেড n মাইনাস সামেশন fd ডিভাইডেড n পাওয়ার
স্কোয়ার ইন্টু সি। তাহলে আমরা দেখি একটা তথ্য এখানে, হোয়ার সি সমান সমান ক্লাস ইন্টারভাল, ডি সমান সমান এক্স মাইনাস এ ডিভাইডেড সি, এফ সমান সমান ফ্রিকোয়েন্সি, এন সমান সমান টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এর মান বসাই। এখানে এক্স এর মান দেওয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25। আর স্টুডেন্ট দেওয়া আছে 5, 10, 15, 10, 5। তাহলে এন এর মান 50। এখানে এক্স, এখানে এক্সটা আমরা পেয়েছি যে এই যে এক্স, এই এক্স এর মধ্যবিন্দু। তাহলে 5কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আড়াই। তাহলে এখানে দেখেন 10 আর 5 15, 15কে যদি আমরা 15 মাঝখানে যে সংখ্যাটা আছে সেটা হলো 7.5। এভাবে আমরা এক্স এর মান বের করছি। ডি সমান সমান এক্স মাইনাস এ ডিভাইডেড সি। এখানে 12.5কে আমরা কল্পিত গড় ধরেছি। তাহলে এখানে কল্পিত গড় থেকে এই 2.5 বাদ দিলে, বা কল্পিত গড় থেকে এক্স, মানে এটাই হলো এক্স এবং এটাই হলো কল্পিত গড়, সেই জন্য এটা বিয়োগ করলে হবে 0। আর এটা বিয়োগ এটা ডিভাইডেড 5 দিলে -1 -2, নিচেগুলো হয় 1 প্লাস 1, পরেরটা হয় 2। ডি স্কোয়ার হলে 4, এটা 1, এটা 1, এটা 4। তাহলে এফ ডি গুণ করলে এটা হয় সামেশান এফ ডি হলো 0, এফ ডি স্কোয়ারের মান আমরা পাইলাম টোটাল 60। সামেশান এফ ডি স্কোয়ার হলো 60। তাহলে আমরা এখন একটা সিগমা মান বসালে রুট ওভার সামেশান এফ ডি স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস এফ ডি ডিভাইডেড এন পাওয়ার এন ইন্টু সি। তাহলে এটার মান যদি আমরা বসাই তাহলে আমরা পেলাম 60 ভাগ 50, রুট ওভার 60 ভাগ 50 মাইনাস 0 ভাগ 50 পাওয়ার 2 ইন্টু 5। তাহলে আমরা এটা 1.2 এটা করলে হয় -0 ইন্টু 5। তাহলে 1.2 গুণ 5, তাহলে এটা আমাদের হয় 6, 6-এর উপর পাওয়ার করলে হয় 2.00। তাহলে এভাবে আমরা মান বের করতে পারি। এবার ব্যবধানাঙ্ক নির্ণয় করব, কোএফিসিয়েন্ট। তাহলে ব্যবধানাঙ্ক কাকে বলে? পরিমিত ব্যবধানে আপেক্ষিক পরিমাপ হলো ব্যবধানাঙ্ক। নিবেশনে পরিমিত ব্যবধানকে যে যোজিত গড়ের শতকরা প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে ব্যবধানাঙ্ক বলে। ব্যবধানাঙ্ক সাধারণত পরিমিত ব্যবধান ও যোজিত গড়ের অনুপাত পরিমাপ করে। অর্থাৎ কোনো নিবেশনের রাশিগুলো যোজিত গড় থেকে কি অনুপাতে বিস্তৃত, এটাই ব্যবধানাঙ্ক পরিমাপ করে। তাহলে সিবি সমান সমান সিগমা ডিভাইডেড এক্স বার ইন্টু 100। তাহলে এটা আমরা বের করতে পারি। আমরা এখানে একটা আগের তথ্যটা দেওয়া আছে, আগের তথ্য যেটা ছিল সেটাই নিয়েছি। সেখান থেকে প্রথমে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করব, তারপরে গড় বের করব, তাহলে আমরা সিবি বের করতে পারবো। তাহলে আমরা দেখি কিভাবে আমরা পারলাম। তাহলে সিগমা আমরা আগে মান বের করা আছে 2.44, আর এখন আমরা বের করব এক্স বার, এ প্লাস সামেশান এফ ডি ডিভাইডেড এন ইন্টু সি। এদের 12.5 প্লাস এফ ডির মান হলো 0 ভাগ 50 গুণ 5। তাহলে এটা 12.5 হচ্ছে। তাহলে সিবি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন বা ডিভাইডেড এক্স বার ইন্টু 100। 2.44 ডিভাইডেড 12.5 ইন্টু 100, তাহলে 19.52%। তাহলে এইভাবে আমরা ব্যবধানাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে ব্যবধানাঙ্ক হলো যে স্ট্যান্ডার্ড ডিভিশন এবং এক্স বার এই দুটার মধ্যে শতকরা প্রকাশ, মানে স্ট্যান্ডার্ড ডিভিশনের কত অংশ হলো সিগমা, গড়ের কত অংশ হলো, কত পার্সেন্ট হলো সিগমা, সেটা নির্ণয় করা হয় এখানে। তাহলে আমরা পরে শিখি প্রবলেম। আমরা এখন প্রবলেম শিখব, বাস্তবে একটা প্রবলেম। প্র্যাকটিক্যাল প্রবলেম 1। ইউ আর সাপ্লাইড দ্য ফলোইং ইনফরমেশন অফ ফাইম লিমিটেড। ফাইম লিমিটেডের তথ্যগুলো স্টক এ বি, ই আর এক্সপেক্টেড রিটার্ন 0.12, 0.18, ওয়েট 0.4, আর বিতে হলো 0.6। স্ট্যান্ডার্ড ডিভিশন এতে হলো 0.06 আর বিতে হলো 0.12। তাহলে আমরা রিটার্ন অন পোর্টফোলিও, আর 2 নম্বর হচ্ছে রিটার্ন অন স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে প্রথমটা আমরা শিখলাম এখানে রিকোয়ার 1 রিটার্ন অন পোর্টফোলিও।
রিটার্ন অন পোর্টফোলিও সমান সমান আর এ ইন্টু ডব্লিউ এ, অর্থাৎ রিটার্ন এর এবং ওয়াইট এ, তারপরে রিটার্ন বি ওয়াইট বি সমান সমান 0.12 ইন্টু 0.4 প্লাস 0.18 ইন্টু 0.06। তাহলে এগুলো আমরা বের করলে আমরা পাই 0.048 ইন্টু 0.108। তাহলে আমরা এর মান পাচ্ছি 0.156। আরপি সমান সমান মান পাচ্ছি 15.60। তাহলে স্প্যান্ডের রিটার্ন হলো 15.6। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন কত হবে? হোয়ার আর এর মান হলো 0.12, আর বির মান হলো 0.18, ওয়াইট এ 0.4, ওয়াইট বি হলো 0.6, আরপির মান বের করতে হবে। তাহলে আমরা এরপরে রিকোয়ার্ড টু স্ট্যান্ডার্ড ডিভিশন বের করবো। রিকোয়ার্ড টু রিটার্ন অন স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও সমান সমান এটা হলো রুট ওভার স্ট্যান্ডার্ড ডিভিশন স্কোয়ার এ, মানে পোর্টফোলিও এতে স্টক এর স্ট্যান্ডার্ড ডিভিশন স্কোয়ার ওয়াইট স্কোয়ার, তারপরে এটা হচ্ছে এ কোম্পানি ওয়াইট স্কোয়ার প্লাস স্ট্যান্ডার্ড ডিভিশন বি কোম্পানির স্কোয়ার ওয়াইট বি কোম্পানি স্কোয়ার। এটা মান বসালে 0.06 স্কোয়ার রুট ওভার ইন্টু 0.4 পাওয়ার 2, 0.12 পাওয়ার 2 ইন্টু 0.16 পাওয়ার 2। তাহলে এটা আমরা করলে আমরা মান পাচ্ছি 0.0759, অর্থাৎ 7.59%। তাহলে এইভাবে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করলাম। তো এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন এ কোম্পানি 0.06, বি কোম্পানি হলো 0.12, হোয়াইট এতে হলো 0.6, হোয়াইট বিতে হলো এতে হলো 0.4, বি হলো 0.6, আর স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও বের করতে হবে। আমরা এবার প্রবলেম 2, দেয়ার আর টু অ্যাসেটস অ্যান্ড স্টেট দ্য ইকোনমি। স্টেট অফ ইকোনমি রিসেশন মানে খারাপ, নর্মাল মানে স্বাভাবিক, বুম মানে খুব ভালো। প্রবাবিলিটি 0.2, 0.5, 0.30। এখানে রেট অফ রিটার্ন স্টক এ -15, রিসেশনে নর্মাল হলো 20, বুমে হলো 60। স্টক বি রিসেশনে হলো 12%, নর্মালে হলো 30%, বুমে হলো 40%। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ স্টক, স্ট্যান্ডার্ড ডিভিশন অফ রিটার্ন ফর ইচ স্টক, 3 coefficient of covariance for each stock, 4 which stock is more risky। তাহলে আমরা এবার সলিউশন 1 রিকোয়ার 1। তাহলে ক্যালকুলেশন এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক এ, তাহলে ই আর এ সমান সমান সামেশন আর ইন্টু পি। তাহলে এখানে R1 P1 প্লাস R2 P2 প্লাস R3 P3 এবার বের করলে আমরা পাইলাম 20%। তাহলে ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্ন ফর স্টক বি, তাহলে বিতে পেলাম ই আর বি সমান সমান সামেশন আর ইন্টু পি। তাহলে R1 RP R2 P2 প্লাস R3 ইন্টু P3। তাহলে মান বসালে আমরা পাইলাম 0.12 ইন্টু 0.20 প্লাস 0.3 ইন্টু 0.05 প্লাস 0.4 ইন্টু 0.30। তাহলে আমরা মান বসালে আমরা পেলাম 29.4%। তাহলে এক্সপেক্টেড রিটার্ন এটা ছিল 15%, 25%, এটা হলো 29%। এবার আমরা রিকোয়ার্ড 2তে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করব। ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিশন ফর স্টক এ, তাহলে স্টক এ সমান সমান রুট ওভার সামেশন আর মাইনাস ই আর পাওয়ার 2 ইন্টু পি। তাহলে এখানে সমান সমান রুট ওভার আর মাইনাস ই আর পাওয়ার 2 P1 প্লাস আর মাইনাস ই আর পাওয়ার 2 P2 প্লাস আর মাইনাস ই আর পাওয়ার 2 ইন্টু P3। তাহলে আমরা মান বসালে রুট ওভার 0.15 মাইনাস 0.25 স্কোয়ার ইন্টু 0.2 প্লাস 0.2 প্লাস মাইনাস 0.25 স্কোয়ার ইন্টু 0.5, এভাবে আমরা 0.06 ইন্টু মাইনাস 0.25 স্কোয়ার। আমরা এভাবে বের করলে আমরা মোট পাচ্ছি 0.032 প্লাস 0.00125 প্লাস 0.03675।
তাহলে রুট ওভার পাচ্ছি 0.07, তাহলে সমান সমান 0.2646 সমান সমান 26.46%। ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন ফর স্টক বি। স্টক বিতে স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা বের করলাম, ওই একই সূত্রের মান বসাইলাম, বসাই আমরা পাইলাম, এখানে পাইলাম রুট ওভার 0.00945, তাহলে এখানে সমান সমান 0.0972 সমান সমান 9.72। তাহলে এবার রিকোয়ার্ড 3তে আমরা কোভ্যারিয়েন্স বের করব। ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েশন ফর স্টক এ। সিবিএ সমান সমান স্ট্যান্ডার্ড ডিভিশন এ ERA ইন্টু 100। তাহলে আমরা 0.2646 ইন্টু ডিভাইডেড 0.25 ইন্টু 100, তাহলে আমরা করলে 105.84%। আর ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর স্টক বি, সিবিবি সমান সমান স্ট্যান্ডার্ড ডিভিশন বি ERB ইন্টু 100 সমান সমান 0.0972 ভাগ 0.294 ইন্টু 100, 0.3306, 33.06%। তাহলে আমরা রিকোয়ার্ড ফরে আমরা কোনটা রিস্কি আমরা নির্ণয় করব। স্টক এ ইজ মোর রিস্কি বিকজ CVA ইজ হায়ার দ্যান CVA বি। তাহলে এটা রিস্ক বেশি, 105.84%, এই জন্য এর রিস্ক বেশি। তাহলে এভাবে আমরা একটা অঙ্ক শিখলাম। তাহলে পরিশেষে আজকে আলোচনা থেকে আমরা কি শিখলাম, ঝুঁকি ও আয়ের মধ্যে পার্থক্য, মৌলিক ধারণা আমরা শিখলাম। ঝুঁকির উৎস প্রকারভেদ সম্পর্কে আলোচনা করছি আমরা। আর্থিক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি কাকে বলে, এগুলোর মধ্যে পার্থক্য কী আমরা শিখলাম। ঝুঁকি ব্যবস্থাপনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার কার্যাবলী শিখলাম। ঝুঁকি পরিমাপের পদ্ধতি আমরা শিখলাম, স্ট্যান্ডার্ড ডিভিশন, প্রত্যাশিত এক্সপেক্টেড রিটার্ন, কোএফিসিয়েন্ট অফ কোভ্যারিয়েন্স, তারপরে ঝুঁকির পোর্টফোলিও রিটার্ন আমরা শিখলাম। কিছু ব্যবহারিক অঙ্ক শিখলাম, 2টা অঙ্ক শিখলাম, এর সমাধান আমরা শিখলাম কীভাবে অঙ্ক করব। তাহলে আমরা বুক, রিকমেন্ডেড বুক, তাহলে আমরা বুকটা আগেই বলছিলাম। প্রথমটা হলো জেমস ভ্যান হোম অ্যান্ড জন এম ওয়াকউইজ, ফান্ডামেন্টাল অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। 2 হ্যাম্পটন, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। 3 বার্নস্টেইন LA অ্যান্ড JJ উইন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এগুলো ছাড়া বাংলা বই মিলেনিয়াম পাবলিকেশন, এর বইটি তোমরা ফলো করতে পারো। এখান থেকে অধিকাংশ অঙ্কই আমরা দিয়েছি এখানে, সেই অঙ্কগুলো সলিউশন করেছি। ওটা প্রফেসর তবিবুর রহমান স্যারের বই, সেটা তোমরা ফলো করতে পারো। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। স্টে হোম, স্টে সেফ, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।